পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের সপ্তম শ্রেণীর সাহিত্যমেলা গ্রন্থ থেকে আজকে আলোচনা করছি বঙ্গভূমির প্রতি, কবি মাইকেল মধুসূদন দত্ত। তো আলোচনার শুরুতেই একটা কথা তোমাদেরকে বলি, তোমরা আমার পাঠদান যদি ভালো লাগে তাহলে অন্ততপক্ষে একটা কমেন্ট করো, লাইক করো এবং শেয়ার করে বন্ধুদের মধ্যে ছড়িয়ে দিও। নতুন চ্যানেল উত্তম কথায় তোমাদের সবাইকে স্বাগত। তো চলো শুরু করা যাক। প্রথমেই কবিকে শ্রদ্ধা জ্ঞাপন করে তার পরিচিতি একটু জেনে নেওয়া যাক। কবি মাইকেল মধুসূদন দত্ত 1824 সালে জন্মগ্রহণ করেন। তার মৃত্যু 1873। জন্ম হয়েছিল অধুনা বাংলাদেশের যশোহর জেলার সাগরদাড়ি গ্রামে। তার পিতা প্রখ্যাত আইনজীবী রাজনারায়ণ দত্ত, মাতা জাহ্নবী দেবী। বাংলা কাব্যে নতুন যুগ আসে তার কলমে, নাটকেও জাগে নতুন ধারা। হিন্দু কলেজের উজ্জ্বলতম এই ছাত্রটি বিলেতে গিয়ে বড় কবি হওয়ার স্বপ্ন সফল করতে ধর্মান্তরিত হন 1843 সালে। তখন থেকে তার নামের সঙ্গে যুক্ত হয় মাইকেল শব্দটি। ইংরেজি ভাষায় দ্য ক্যাপটিভ লেডি এবং ভিশনস অব দ্য পাস্ট নামে দুটি গ্রন্থ রচনা করলেও তিনি স্মরণীয় মেঘনাদবধ কাব্য, বীরঙ্গনা কাব্য, ব্রজঙ্গনা কাব্য, তিলোত্তমা সম্ভব কাব্য, চতুর্দশপদী কবিতার রচয়িতা হিসাবে শর্মিষ্ঠা, পদ্মাবতী, কৃষ্ণকুমারী প্রভৃতি নাটকও, সেই সঙ্গে একে কি বলে সভ্যতা আর বুড়ো শালিকের ঘাড়েরও প্রহসনের স্রষ্টা তিনি। বাংলা সাহিত্যে অমিত্রাক্ষর ছন্দেরও ব্যবহার তারই দান। তো এবার চলো আমরা সরাসরি কবির কবিতার মধ্যে প্রবেশ করি। কবি কবিতার শুরুতেই বায়রনের একটি কবিতার লাইন ব্যবহার করেছেন, মাই নেটিভ ল্যান্ড, গুড নাইট। তারপরে কবি কবিতার শুরুতে বলছেন, রেখো মা দাসের মনে, এ মিনতি করি পদে, সাধিতে মনের স্বাদ, ঘটে যদি পরমাদ, মধুহীন করো না গো তব মনকোকনদে। অর্থাৎ কবি দাস বলে নিজেই নিজেকে চিহ্নিত করেছেন, দাস বলে উল্লেখ করে বলেছেন, আর সেই সঙ্গে সঙ্গে মিনতি অর্থাৎ আবেদন বা প্রার্থনা করেছেন অনুনয় বিনয়ের সুরে। কার কাছে? না, মা অর্থাৎ মাতৃভূমির কাছে, মায়ের চরণে। চরণ অর্থাৎ পা, তাই বলা যায় কবি তার মাতৃভূমির চরণে মিনতি বা প্রার্থনা করেছেন। সেই সঙ্গে আরও বলছেন, সাধিতে মনের স্বাদ। সাধিতে অর্থাৎ সাধন করতে বা পূরণ বা সম্পন্ন করতে। কি পূরণ? না, স্বাদ। স্বাদ এখানে আসলে স্বাদ ভ এর রূপকার্থেই বলা, অর্থাৎ ইচ্ছা পূরণ করতে বলেছেন যদি পরমাদ বা প্রমাদও ঘটে। এখানে বলে রাখা ভালো, পরমাদ হলো প্রমাদ, এর পরিবর্তিত কোমল রূপ। সাধারণত কাব্য বা সঙ্গীতে এই রূপটির বহুল পরিমাণে ব্যবহৃত হয়ে থাকে, আর প্রমাদার্থে যে ভুল সে তো জানোই। এরপরেই বলছেন, মধুহীন করোনা গো তব মন কোকনদে। মধুহীন করোনা গো, এখানে আমাদের জেনে রাখা আবশ্যক বা জানতে হবে মধুটা কি। মধু আসলে এখানে দ্বার্থকভাবে প্রকাশ ঘটেছে, অর্থাৎ দুরকম অর্থ বহন করছে। এক, মধু হলো ফুলের নির্যাস, আর দুই, মধু হলো কবি স্বয়ং, মধুকবি। তোমরা জেনে রেখো, বাংলা সাহিত্যে কবি মধুকবি নামেই সমধিক পরিচিত। তো এখানে কবি মনকে লাল পদ্মের সঙ্গে তুলনা করেছেন। কোকনদ হলো সেই লাল পদ্ম। তারপরে বলছেন, প্রবাসে দৈবের বসে। প্রবাসে মানে বিদেশে, দৈবের বসে মানে দৈব অর্থাৎ ভাগ্য। ভাগ্যের বশে যদি বশবর্তী হয়, জীব তারা যদি খসে, অর্থাৎ যদি জীবরূপ তারা বা নক্ষত্র বা জীবাত্মা বা আয়ু শেষ হয়ে যায়, তবে
এ দেহ আকাশ হতে নাহি ক্ষেত তাহে, জন্মিলে মরিতে হবে অমরকে কোথা কবে। এ দেহ আকাশ হতে অর্থাৎ আকাশ রূপ দেহ বা দেহরূপ আকাশ থেকে জীব তারা খসা হলে প্রাণ বেরিয়ে যায় বা মৃত্যু হওয়ার কথা। তো তেমনটি যদি হয়, নাহি ক্ষেত তাহে, অর্থাৎ তাতেও তো কোনো তার খেদ বা আক্ষেপ বা দুঃখ নেই। জন্মিলে মরিতে হবে অমরকে কোথা কবে, জন্মগ্রহণ করলেই মরতে অবশ্যই হবে। তাই কবি বলছেন জন্মিলে মরিতে হবে অমরকে কোথা কবে, কেউ অমর হয়ে থাকবে না। চিরস্থির কবে নীর, হায় রে জীবন নদে। চিরস্থির কবে নীর, নীর অর্থাৎ জল, জীবন নদে অর্থাৎ জীবনরূপ নদীতে। এই প্রসঙ্গে জেনে রাখা দরকার, নদ হলো পুল্লিঙ্গবাচক পদ এবং নদী হলো স্ত্রীলিঙ্গ বাচক পদ। তো নদ যেমন অজয় নদ, অজয় পুরুষের নাম, তাই অজয় নদ, নদ পুল্লিঙ্গবাচক পদ বললাম। আর নদী স্ত্রীলিঙ্গবাচক পদ, তাই গঙ্গা, যমুনা, সরস্বতী, পদ্মা এগুলো স্ত্রীলিঙ্গবাচক পদ, এগুলো সব নদী। যাই হোক, এখানে চিরস্থির কবে নীর, হায়রে জীবন নদের বলতে বোঝানো হয়েছে যে নদীর স্রোত যেমন উৎস থেকে মোহনার দিকে অগ্রসর হয়, তেমনি মানব জীবনও সময়ের সাথে সাথে জন্মের পর থেকে মৃত্যুর দিকেই ধাবমান। ঠিক যেন জন্ম মৃত্যুর অপেক্ষায় প্রহর গোনা বা প্রহর গণে। তো এরপরে কবি বলছেন, কিন্তু যদি রাখো মনে নাহি মা ডরি সমনে, কিন্তু যদি কোনো কারণে মনে রাখতে না পারো তাহলেও ভয় নেই, মা ডরি সমনে, অর্থাৎ যমকে ভয় করেন। চিরস্থির কবে নীর, হায়রে জীবন নদে, কিন্তু যদি রাখো মনে নাহি মা ডরি সমনে, অর্থাৎ যদি মা মনে রাখতে পারে, অর্থাৎ বঙ্গভূমি যদি তাকে মনে রাখে তাহলে তিনি ভয় পান না সমনকে অর্থাৎ যমকেও। মক্ষিকাও গলে না গো পড়িল অমৃত হ্রদে, মক্ষিকা মানে মাছি, গলে না গো অর্থাৎ ডুবে যায় না যদি সে অমৃত হ্রদে পড়ে। অমৃত অর্থাৎ জীবনদায়ী একটা উপকরণ, যার মধ্যে বা যাতে পতিত হলে বা যা পান করলে পরমায়ু বৃদ্ধি পায়। তাই বলছেন যে মক্ষিকাও যদি অমৃত পান করে থাকে বা পড়ে তাহলে তার মৃত্যু হয় না। সেই ধন্য নরকুলে লোকে যারে নাহি ভুলে, নরকুলের মধ্যে সেই হচ্ছে ধন্য যে ব্যক্তি কৃত কর্মের জন্য মানুষের মন থেকে মুছে যায় না। লোকে যারে নাহি ভুলে, অর্থাৎ লোক যাকে ভুলে না যায় সেই নরকুলের মধ্যে ধন্য। মনের মন্দিরে সদা সেবে সর্বজন, অর্থাৎ মনের মন্দিরের মধ্যে মন রূপ যে মন্দির সেটাই হচ্ছে মনমন্দির। মনের মন্দিরে সর্বদাই যাকে সবাই স্মরণ করে। কিন্তু কোন গুণ আছে যাচিব এ তব কাছে, যাচিব যে তব কাছে, কিন্তু আমার কোন গুণ আছে। যাচিব মানে প্রার্থনা করব, যে তব কাছে মানে তোমার কাছে, অর্থাৎ মায়ের কাছে। মা হচ্ছে বঙ্গভূমি, সেই বঙ্গভূমির কাছে কবি নিজে স্বীকার করে বলছেন যে আমার তো তেমন কোনো গুণ নেই যার দ্বারায়, যার জন্যে আমি প্রার্থনা করতে পারি, ভিক্ষা করতে পারি, প্রাণ ভিক্ষা করতে পারি। হেন অমরতা আমি কহ গো শ্যামা জন্ম দে, হেন মানে এমন, এমন অমরতা আমি কি করে পাবো, কহ গো শ্যামা জন্ম দে। শ্যামা অর্থাৎ শস্য শ্যামলা জন্মভূমি, তার প্রতি নিবেদন তার, যে আমাকে বলো, তবে যদি দয়া করো। আর যদি বলতেই না পারো তাহলে যদি আমাকে দয়া করতে চাও, ভুল দোষ গুণ ধরো, ভুল যা আছে দোষ যা আছে সব যদি গুণ বলে বিবেচনা করো, অমর করিয়া বর দেহ দাসে সুবরদে, অমর করিয়া দাও, বর মানে আশীর্বাদ, আমাকে সেই আশীর্বাদই করো যার মধ্যে দিয়ে আমি অমরত্ব লাভ করতে পারি। দেহ দাসে এই দাসকে দাও, সুবরদে মানে সুবর অর্থাৎ সুন্দর, বর মানে আশীর্বাদ, প্রার্থনার মধ্য দিয়ে তিনি তা প্রত্যাশা করছেন। ফুটি যেন স্মৃতি জলে, স্মৃতিরূপ জলে, অর্থাৎ সমস্ত স্মৃতির মধ্যে যেন তিনি বিরাজমান হয়ে থাকেন। মানসে অর্থাৎ মানস সরোবরে, মা যথা ফলে মধুময় তামরস, কি বসন্ত কি শরদে, কি বসন্তকাল
বা কি শরৎকাল, মানস সরোবরে সব সময়ই এই পদ্ম ফুল যেন ফুটে থাকে। ঠিক তেমনভাবেই তিনি বঙ্গভূমির বুকে মরেও বেঁচে থাকতে চান মানুষের মনের মধ্যে। তাই বঙ্গভূমির কাছে তার এই প্রার্থনা। যাই হোক না কেন, কবিতার নামকরণ এই বঙ্গভূমির প্রতি, এটা যথার্থই সার্থক কবির ভাবনা চিন্তার মধ্য দিয়ে। ধন্যবাদ। আজকে এইটুকুই। যদি ভালো লাগে তাহলে আবারও বলি, আমার এই ভিডিওটি তোমরা লাইক করো, কমেন্ট করে জানিও কেমন লাগলো। আর অবশ্যই শেয়ার করো বন্ধুদের কাছে। এমন ভিডিও আরও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, এ আমি প্রত্যাশা করছি। আবারও ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানেই শেষ করছি।